প্রিয় ছাত্রছাত্রী, অবশেষে উপস্থিত হলাম তোমাদের জন্য তোমাদের প্রিয় আকাঙ্ক্ষিত দর্শন মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। শুধুমাত্র আজকে সাজেশন যে তোমাদের সঙ্গে আলোচনা করব তাই নয়, তার সঙ্গে গুরুত্বপূর্ণ সিলেবাস নিয়ে বেশ কিছু যেমন গুরুত্বপূর্ণ কথা বলবো, তেমনি তোমাদের সঙ্গে আজকে আমি একটা লজিক প্র্যাকটিস করে নেব। হ্যাঁ, তোমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা মনে করছো তোমাদের দর্শন মেজর যে পার্টটা তোমাদের লজিক রয়েছে, হ্যাঁ দর্শন মেজর 2 এর নির্দিষ্ট অংশের লজিক রয়েছে, সেই লজিকে কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। সবার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা বলে দেওয়া প্রয়োজন, তোমাদের পাশ্চাত্য যুক্তিবিদ্যা দর্শন মেজরের যে গুরুত্বপূর্ণ সিলেবাসটা রয়েছে, মাত্র 3টে অধ্যায় এখানে তোমাদের পড়তে হচ্ছে। নিরপেক্ষ বচন এবং নিরপেক্ষ ন্যায় যেমন তোমরা পড়বে, তেমনি তোমরা পড়বে সাংকেতিক যুক্তিবিদ্যা পড়বে, তার সঙ্গে তৃতীয় অধ্যায় পড়বে আরোহাত্মক পদ্ধতি ও পরিমাণক তত্ত্ব তোমরা পড়বে। এই 3টে অধ্যায়ের উপর তোমাদের বেশ কিছু লজিক প্র্যাকটিস করতেই হবে। যদি মনে করো স্বাভাবিকভাবে প্র্যাকটিস করতে পারছো না, তাহলে আমার কাছ থেকে যে পিডিএফটা তোমরা সংগ্রহ করেছো সেখান থেকে গুরুত্বপূর্ণ লজিক প্র্যাকটিস করো। আর না হলে আমাকে তোমরা বলতে পারো, তোমাদের লজিক প্র্যাকটিস আমরা সরাসরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে করিয়ে দেবো। আজকে তোমাদের সামনে যে কথাটা বলা প্রয়োজন, সবার আগে লজিক প্র্যাকটিস তো তোমরা করবে, এছাড়া লজিককে বাদ দিলে আরো বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। যে প্রশ্নগুলোকে যদি তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে লজিক পোর্শনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। অর্থাৎ লজিকে কোনো ক্ষেত্রে যদি কোনো প্রশ্নের উত্তর ভুলও হয়, তবুও তোমাদের রেজাল্টের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আসবে না, এরূপ বলতে পারি। তো তোমাদের সবার আগে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেওয়া প্রয়োজন। তারপর তোমাদের সঙ্গে লজিকের প্র্যাকটিস একটা সেট আজকে আমরা করে নিচ্ছি। সবার আগে বলে রাখবো, পাশ্চাত্য যুক্তিবিদ্যা থেকে আমি 8টা প্রশ্ন বেছেছি। যে 8টা প্রশ্ন তোমাদের জন্য মনে হয়েছে পাশ্চাত্য যুক্তিবিদ্যা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই 8টা প্রশ্ন সবার আগে শুনে নাও, খাতায় নোট ডাউন করে নাও। তারপর তোমাদের সঙ্গে আজকে আমি লজিক কি প্র্যাকটিস করব সেটাও বলে দিচ্ছি। তো আমাদের দেখো, পাশ্চাত্য যুক্তিবিদ্যা, এই পাশ্চাত্য যুক্তিবিদ্যা তোমাদের দর্শন মেজর 4র্থ সেমিস্টার মেজর 2 এর অংশ সম্ভবত এটা হবে। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ 9টা প্রশ্ন রয়েছে, 9টা প্রশ্ন রয়েছে, এই 9টা প্রশ্ন যেগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। বলে দিচ্ছি, যদি প্রয়োজন লাগে পিডিএফ আনসার আমার কাছ থেকে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। তো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যদি তোমার কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থাকে, তাহলে সেখান থেকে তুমি তোমার প্রশ্নের উত্তর করতে পারছো। তো তোমরা যে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা প্র্যাকটিস করে রাখবেই, IM কপি নির্দেশিত নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লেখো। এই প্রশ্নটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্র্যাকটিস করে রাখো। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে ব্যাপ্যতা কাকে বলে, ওর সঙ্গে ব্যাপ্যতার নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভালো করে প্র্যাকটিস করে রাখবে। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো। গুণ ও পরিমাণ অনুসারে বচনকে কয়টি ভাগে ভাগ করা তোমরা জানো? নিশ্চয়ই 4টে ভাগে ভাগ করা হয়। সামান্য সদর্থক, সামান্য নমর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নমর্থক। এর যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে করবে সেটা নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব। আজকে তারপর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা বলে দিই। তারপরে প্রশ্ন হচ্ছে ভেন চিত্রের সাহায্যে মূর্তিগুলির বৈধতা নির্ণয় করো। তোমাদের পেছনে যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে ভেন চিত্রের সাহায্যে মূর্তিগুলোর বৈধতা নির্ণয় করা প্র্যাকটিস আজকে আমরা করতে চলেছি। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভেন চিত্রের সাহায্যে বৈধতা নির্ণয় করো। তারপরে 6 নম্বর যেটা প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিসের বিষয়, এগুলো তো প্র্যাকটিস করতে হবে। 6 নম্বর বিষয় রয়েছে নিরপেক্ষ ন্যায় কাকে বলে, নিরপেক্ষ ন্যায়ের কয়টি পদ ও কি কি উদাহরণ সহ লেখো। এই প্রশ্ন উত্তরটাকে মুখস্থ করতে হবে। যদি প্রশ্নের উত্তর না থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বুলীয় ভাষ্য কি, ওর সঙ্গে 4টি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য লেখো। এরপর 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বচন কাকে বলে, নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো। এখান থেকে আর একটি মাত্র প্রশ্ন বলবো, যেটা তোমরা ভালো করে মুখস্থ করার জন্য যে দিয়েছি। তোমাদের বলবো নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটাকেও ভালো করে মুখস্থ করে না বলতে পারি বা তৈরি করে না বলতে পারি। এইগুলোকে তৈরি করা পরবর্তীকালে তোমাদের প্রথম যে অংশ রয়েছে নিরপেক্ষ বচন এবং নিরপেক্ষ ন্যায়, সেখান থেকে আমি একটা দোষ বলতে পারো বা বৈধতা নির্ণয় করো বলতে পারি, সেটা একটা প্র্যাকটিসের জায়গায় আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে। সেই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে ধরেছি। এখানে একটা প্রশ্ন দিয়ে দেখো, সব সাহসী ব্যক্তি রাজনীতিবিদ নয় এবং একমাত্র সৎ ব্যক্তিরাই সাহসী, সুতরাং সব রাজনীতিবিদ সৎ নয়। এই যে প্রশ্নটা দেওয়া আছে,
এই প্রশ্নটাকে কি করতে হবে, ভেনচিত্রের সাহায্যে বৈধতা নির্ণয় করতে বলা হচ্ছে। ভেনচিত্রের সাহায্যে কিভাবে বৈধতা নির্ণয় করবে এটা জানার প্রয়োজন রয়েছে তোমাদের। তো চলো আজকে সেটাকে তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। এই যে প্রশ্ন দেওয়া ছিল, সব সাহসী ব্যক্তি রাজনীতিবিদ নয় এবং একমাত্র সৎ ব্যক্তিরাই সাহসী, সুতরাং সব রাজনীতিবিদ সৎ নয়। এই যে সুতরাং দিয়ে যে বাক্যটা থাকবে, ভালো কথা বোঝো, সুতরাং যে বাক্যটা থাকবে সেই বাক্যটা তোমার কিন্তু সিদ্ধান্ত পদ হবে। অর্থাৎ সব রাজনীতিবিদ সৎ নয়, এটা কিন্তু তোমাদের সিদ্ধান্ত হবে। এখানে দেখো আমি সেটাই লিখেছি, ও বচন দিয়ে লিখেছি কোন কোন রাজনীতিবিদ নয় সৎ। কেন লিখেছি, ক্লাস 12-এ তোমরা লজিক করেছো, যদি লজিক করে থাকো তাহলে বুঝতে পারবে যে সব রাজনীতিবিদ সৎ নয়, এই সবের সঙ্গে নয়, সবের সঙ্গে নয় যুক্ত বচন থাকলে সেক্ষেত্রে কিন্তু বিশেষ নমর্থক বচন হয়, অর্থাৎ বচনটাকে ও বচনে রূপান্তরিত করতে হয়। সেখানে ও বচন করেছি কোন রাজনীতিবিদ নয় সৎ। ক্লিয়ার? তার উপরে এই যে এস পদ, এটা পি পদ, অর্থাৎ এটা পক্ষ পদ, এটা সাধ্য পদ। এই রাজনীতিবিদটা ঠিক আগের লাইনে প্রয়োজন রয়েছে। আমি প্রশ্নটা থেকে দেখে নিচ্ছি, রাজনীতিবিদ তোমার রয়েছে কোথায়, এখানে রয়েছে কোন সাহসী ব্যক্তি নয় রাজনীতিবিদ। এই যে রাজনীতিবিদ এখানে এস ছিল, এখানে এস হলো এস পি এস, এটা এম হয়ে যাবে, সাহসী ব্যক্তিটা এম পদ হয়ে গেল। বাকি রয়ে গেছে সকল সাহসী ব্যক্তি হয় সৎ। এইখানে ভালো দেখো, সৎটা হচ্ছে পি পদ, সাধ্য পদ। এখানে আমি লিখলাম এটা পি লিখলাম, সাধ্য পদ লিখলাম। আর এই যে সাহসী ব্যক্তিটা রয়েছে, সাহসী ব্যক্তিটা আমার হেতু পদ, অর্থাৎ আমি এখানে এম লিখলাম। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে এখানে আমরা লিখলাম, পেলাম কি পেলাম, এ বচন পেলাম প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য ও বচন এবং সিদ্ধান্তে ও বচন পেলাম। এটাকে বুলীয় রূপে আমরা লিখে নিই। বুলীয় রূপে লেখার সময় কি পাবো, ভালো দেখো, পি এম এম এস, অর্থাৎ ছবিটা ঠিক এইরকম আসছে, দেখতে পাচ্ছ, পি এম এম এস, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। সিদ্ধান্তটা কি আছে, সিদ্ধান্তটা এস, এটা পি আছে, যে এস আর পি রয়েছে। তাই সিদ্ধান্ত পদটা পরে কথাবার্তা, সেটা নিয়ে আলোচনা করছি না। তো এখান থেকে না ভালোভাবে লক্ষ্য করো যে এই বৈধতার নিয়ম করতে গেলে বেশ কিছু প্র্যাকটিস করতে হয়। এটা আমরা আগে বলে দিয়েছি। যারা আমার কাছ থেকে তোমরা মডেল সেট নিয়েছো বা যারা আমার কাছ থেকে বলেছো যে স্যার পিডিএফ দরকার, তাদেরকে আমি কিন্তু অলরেডি এর নিয়মগুলো দিয়ে দিয়েছি, ন্যায়ের নিয়মগুলো দিয়ে দিয়েছি। যেখানে বৈধতার নিয়মে বলা হয়েছে কি কি বলা হয়েছে, আমি এগুলো ডিটেলস যদি এখন আলোচনা করতে যাই অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, তবুও সামান্য কিছু আলোচনা করছি। যেমন বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারবে না। একটি এই ন্যায় অনুমানের ক্ষেত্রে 3টে পদ থাকবে, এটা তোমরা জানো, হেতুপদ, পক্ষপদ, সাধ্যপদ এগুলো রয়েছে। তেমনই বলা হয়েছে যে কি না, দুটো নমর্থক আশ্রয় বাক্যতে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। এরকম সব নিয়মগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। যদি না করে থাকি তাহলে তোমাদের বলবো যে সেটটা দিয়েছি সেই সেটটা থেকে ন্যায়ের নিয়মগুলো, বৈধতার নিয়মগুলো দেখে নেবে। তো এখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারবে না। ভালোভাবে লক্ষ্য করো, এই যে পি পদটা, এই বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ভালোভাবে কথা বোঝো, এই বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। এই যে পি পদটা অব্যাপ্য হয়েছে, ভালোভাবে কথা বুঝতে পারছো, পি পদটা অব্যাপ্য হয়েছে। আবার পিটা দেখো এখানে সিদ্ধান্ত পদে আছে, এখানে ও বচন উদ্দেশ্য স্থানে আছে, উদ্দেশ্য স্থানে রয়েছে রাজনীতিবিদ, এটা তোমার অব্যাপ্য হয়েছে। আর বিধেয়ক স্থানে রয়েছে সৎ ব্যক্তি, এটা কিন্তু ব্যাপ্য হয়েছে। কথা ভালো বোঝো, ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। সৎটা এখানে অব্যাপ্য হয়েছে, আবার সিদ্ধান্তে এসে সেটা ব্যাপ্য হয়ে গেছে। ন্যায় নিয়মে বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু এখানে প্রধান আশ্রয় বাক্য অব্যাপ্য হলো, সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গেছে এই সৎ পদটা। তাই এক্ষেত্রে যে দোষটা ঘটলো সেটা কি দোষ বলা বলতো, সেটা বলা হবে অবৈধ সাধ্য দোষ। আমি এটা বুলীয় রূপে লিখে নিচ্ছিলাম, বুলীয় রূপে লিখে নিচ্ছি। এই পদটা এই যে এ বচনটা দেওয়া আছে, এখানে এ বচনকে এম আর পি রয়েছে, এম আর পি লিখলাম, পি বার, এটা ব্যাপ্য হয়নি কই, যেটা বার দিয়েছি, পি বার এম পি বার ইজ ইকুয়াল টু 0। আবার পরবর্তীকালে অপ্রধান আশ্রয় বাক্য ও বচনে দেখো এম এস বার নট ইজ ইকুয়াল টু 0। কেন নট ইজ ইকুয়াল টু 0, এই যে নয় আছে, এই যে নট ইজ ইকুয়াল টু 0 ও বচন দিয়েছি। এই যে এম রয়েছে, পি রয়েছে, এখানে ভালো লক্ষ্য করবে যে এখানে ও বচনের উদ্দেশ্য পদটা কিন্তু এখানে অব্যাপ্য হয়েছে আর বিধেয় পদ ব্যাপ্য হয়েছে, এটা ভালো মনে রাখতে হবে কিন্তু। আবার তারপর দেখো সিদ্ধান্তে যখন আসছি, সিদ্ধান্তে দেখতে পাচ্ছি এখানে এস আর পি রয়েছে, এস পি রয়েছে। এই যে এস পি বার নট ইজ ইকুয়াল টু 0, পিটাকে বার দিলাম, নট ইজ ইকুয়াল টু 0 করলাম। এটা ছিল তোমাদের এই বুলীয় রূপ। এর যে ভেন চিত্রটা ভালো লক্ষ্য করো, ভেন চিত্র আমি দেখে দিয়েছি, 3টে আমি এখানে সার্কেল করেছি। এস পি এম 3টে বৃত্ত নিয়েছি আলাদা, বক্সের মধ্যে 3টে করে ফেলেছি এস পি এম। এখানে দেখে নাও, ভালো লক্ষ্য করো, আমি এখানে কি দোষ বললাম, এখানে এটা হলো অবৈধ
অবৈধ সাধ্য দোষ। তোমরা লিখতে পারো যে উপরিউক্ত ন্যায় অনুমানটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। কথা বলা বুঝতে পারছো? তোমরা লিখতে পারো উপরিউক্ত ন্যায় অনুমানটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট হয়েছে। তোমার এখানে আমার প্রশ্ন ছিল, প্রশ্নের সঙ্গে উত্তরটা আমি ন্যায়ের রূপটা লিখলাম, তার সঙ্গে বুলিয় রূপটা লিখে দিলাম, এবং ভেঞ্চিতের রূপটাকে ভালোভাবে একটু তাকিয়ে নাও ভালো করে। এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি তুমি মনে করো আমার কাছ থেকে আমার অফলাইন ব্যাচে যে স্টুডেন্টদের যেগুলো প্র্যাকটিস করাচ্ছি সেই পিডিএফ নোটস তোমার প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র যে পিডিএফ নোটস দিয়ে দেবো সেটা শুধুমাত্র না, তার সঙ্গে আমি বলেছি লজিক প্র্যাকটিস করাবো। বেশ কিছু স্টুডেন্ট অলরেডি কিন্তু আমার কাছে প্র্যাকটিস সেট নিয়েছে। আমি যেমন ন্যায়ের যে বৈধতার নিয়মগুলো, সেই বৈধতার নিয়মগুলো বিভিন্ন যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো বিভিন্ন স্টুডেন্টকে দিয়েছি, তাদের বলেছি ভালো করে প্র্যাকটিস করে এটাকে আগে, তারপর পরবর্তীকালে যখন সেটা শেষ হয়ে যাবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, তারপরের পার্টে চলে যাবে। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় 4th সেমিস্টার দর্শন মেজর, হ্যাঁ দর্শন মেজর 2 পাশ্চাত্য যুক্তিবিদ্যা, সেখান থেকে যেমন সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম, তেমনি তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, 9টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলাম। সেই প্রশ্নের উত্তরগুলো পাবে কিভাবে সেটা আমি বলে দিয়েছি। যদি তোমার কাছে বই থাকে সে বই থেকে সংগ্রহ করো, না হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে জানিয়ে দেবো। সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ পিডিএফটা সংগ্রহ করতে পারবে। তার সঙ্গে বলেছি প্র্যাকটিস করতেই হবে, লজিক প্র্যাকটিস করতেই হবে, কারণ পাশ্চাত্য যুক্তিবিদ্যা তোমার লজিকের অংশ রয়েছে। সেই লজিকের অংশের মধ্যে আজকে আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে ভেঞ্চিত্রের সাহায্যে বা বুলিয় ভাষ্যের মাধ্যমে বৈধতা বিচার করে, সেটা একটা প্র্যাকটিস করলাম। ভালোভাবে সরে যাচ্ছি, বিষয়টাকে আরেকবার তোমরা দেখানো যদি প্রয়োজন পড়ে। তো তোমাদেরকে বলে দিলাম যে এই গুরুত্বপূর্ণ অংশগুলো করার পরবর্তীকালে নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে আনবো। তার জন্য অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক করতে বলবে না, তোমার বন্ধুদের শেয়ার করতে বলবে না। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশন আলোচনার মধ্য দিয়ে। এখনকার জন্য টাটা।